নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময়, বলছেন দুলু। এদিকে মেধাবীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রকল্প সরকারের নেই, বলছেন শিবির সভাপতি। জানিয়ে দেব, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড, বলছেন মামুনুল হক। জানাবো, হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য। এবং সর্বশেষ জানাবো, ঢাবির এক নেতাকে সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করলো ছাত্রদল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময়, বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময়। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে সেঞ্চুরি করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা। নারীদের মূল্যায়ন করা হতো না। গত 15 বছর অন্যায় অত্যাচার দুঃশাসনের হাত থেকে আমরা আজ মুক্ত। ফ্যাসিবাদের বিদায় না হলে নারীরা ঘর থেকে বের হতে পারত না। আজকের এই মিছিল কর্মসূচি করতে পারত না। আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফ্যাসিস্টদের দ্বারা এই দেশের প্রশাসনিক ব্যবস্থা, জুডিশিয়ারি থেকে শুরু করে সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তন্ত্র কায়েম করেছিল। এখান থেকে পরিত্রাণের পথ তারেক রহমান। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই ফ্যাসিস্ট তন্ত্র থেকে বের হতে যা করতে হয় তাই করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী। একমাত্র নারীরাই পারে বাংলাদেশের ক্ষমতাকে রদ বদল করতে। কারণ এই মহিলা যদি ঐক্যবদ্ধভাবে বলে, আগামী দিনে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, এই দেশের ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যাব, একমাত্র নারীরাই পারে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে। বাংলাদেশের বেশিরভাগ মা বোনেরাই বিএনপি ধানের শীর্ষ খালেদা জিয়াকে ভালোবাসে। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেবেন। সবাই উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক। বাংলাদেশের বেশিরভাগ মা বোনেরাই বিএনপি ধানের শীর্ষ খালেদা জিয়াকে ভালোবাসে। বিএনপি ক্ষমতা গেলে ফ্যামিলি কার্ড করে দেবেন। সবাই উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আফতাব, আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শাহিন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক মুর্শেদা খানম রূপালী, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ। মেধাবীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রকল্প সরকারের নেই, বলছেন শিবির সভাপতি। তিনি বলেন, বিগত সময়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার তেমন উদ্যোগ ছিল না। বরং জুলাই আন্দোলনে মেধাবী অনেক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। বর্তমানেও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কার্যকর উদ্যোগ নেই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবির তোমাদের মতো ভবিষ্যৎ বিজ্ঞানীদের নিয়ে প্রশ্ন দেখে তোমাদের পথ চলা। আমরা গাইডলাইন, মোটিভেশন, ট্রেনিং, বিভিন্ন ক্যাম্পাস আয়োজন, বিশ্বমানের বিজ্ঞাপন ও প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া এবং বিভিন্ন প্রজেক্ট সহযোগিতা করব। তিনি আরো বলেন, বিগত সায়েন্স ফেস্টে তোমাদের অসাধারণ কিছু প্রজেক্ট ছিল যা বাংলাদেশের জন্য আশাবঞ্চক। তোমাদের দেশপ্রেমিক হিসেবে দেশের হয়ে ভূমিকা রাখতে হবে। দেশ নিয়ে হতাশ হওয়া যাবে না। এদেশে অনেক সুযোগ, সম্ভাবনা ও সম্পদ রয়েছে যেগুলো তোমাদের কাছে লাগাতে হবে। তিনি উল্লেখ করেন, মেধাবীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার মতো কোনো প্রকল্প সরকারের নেই। ছাত্র শিবির সভাপতি বলেন, একজন শিক্ষার্থীর জন্য মেধার সঙ্গে দৈনিক সমন্বয় অত্যন্ত জরুরি। শুধু মেধা নিয়েই যেমন পূর্ণতা আসে না, তেমনি শুধু নৈতিকতা দিয়েও পূর্ণতা সম্ভব নয়। আগামীর কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা ও নৈতিকতার সুন্দর সমন্বয় অপরিহার্য। তিনি আশ্বাস দিয়ে বলেন, ছাত্র শিবির সর্বদা তোমাদের এই যাত্রার পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের প্রেজেন্টেশনে শিক্ষার্থীরা তাদের তৈরি করা প্রজেক্ট উপস্থাপন করেন। এতে তারা প্রজেক্টের উদ্দেশ্যে, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কিভাবে এসব প্রজেক্ট দেশের উপকারে আসতে পারে তা তুলে ধরেন। পরবর্তীতে প্যানেলে ডিসিশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং প্রজেক্ট সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এবং দেশের খ্যাতিমান শিক্ষক ও গবেষকরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড, বলছেন মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। 2013 সালের 5 মে হেফাজত ইসলামের সমাবেশে আওয়ামী লীগের চালানো নির্মম হত্যাকাণ্ডের বিচার, শাপলা চত্বরে শহীদ হওয়া আলেম ও মাদ্রাসা ছাত্রের খোঁজ খবর সহ সমসাময়িক নানা বিষয়ে তিনি কথা বলেছেন। দৈনিক যুগান্তরের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন তোফায়েল গাজজালী। জবে মামুনুল হক বলেন, শাপলা চত্বর থেকে পালিয়ে আসা কথাটার সঙ্গে আমি কোনোভাবে একমত নই। সেদিন শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রীয় বাহিনী গুলি, টিয়ার সেল দিয়ে নিরস্ত্র মানুষের উপর হামলা চালায়। গুলির মুখে সেখানে অবস্থান করাটা কোনোভাবেই সম্ভব ছিল না, আর এর কোনো নজির ও ইতিহাসে নেই। সেদিন বহু মানুষ প্রাণ দিয়েছে, কেউ আহত হয়েছে, কারো চোখ নষ্ট হয়েছে, কারো অঙ্গহানি হয়েছে। তিনি বলেন, এই হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগের অস্তিত্বে এমন কলঙ্কের দাগ লেগেছে যা শত সহস্র বছরেও মুছবে না। বরং এই শাপলা চত্বরই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে। 2013 সালের আন্দোলনই 2024 সালের জুলাইয়ের বিপ্লবকে সফল করেছে। তিনি আরো বলেন, শাপলা আমাদের চেতনার বাতিঘর। যেমনি ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বালাকোটের রণাঙ্গনে বাহ্যিকভাবে মনে হয়েছিল যে বীর যোদ্ধারা পরাস্ত হয়েছেন, কিন্তু আসলে সেই আত্মদান এবং শাহাদাতের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত শক্ত হয় এবং একসময় ব্রিটিশরা এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। মামুনুল হক বলেন, 2013 সালের 5 ও 6 মে আমাদের জন্য নতুন এক বালাকোট তৈরি করেছে। শাপলা আজ আমাদের চেতনার বাতিঘর। আমরা বিশ্বাস করি, অন্যায়, অত্যাচার, জুলুম, স্বৈরতন্ত্র কিংবা ফাঁসিবাদের বিরুদ্ধে এই শাপলার চেতনা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতরে উজ্জীবিত রাখবে। এর জন্য আমরা বলি, শাপলা শুধু একটি দিন বা একটি ঘটনা নয়, এটি একটি প্রতীকী ইতিহাসে পরিণত হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে একটি সাহসের প্রতীক। তাই যখনই অন্যায় দেখি তখনই আমরা শাপলার চেতনায় উজ্জীবিত হওয়ার কথা বলি। হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা বলেন, প্রকাশিত তালিকাটি হেফাজত ইসলামের প্রণীত বা অনুমোদিত তালিকা নয়। এটি কোনো একজনের ব্যক্তিগত খসড়া যা গণমাধ্যমে হেফাজতের নামে ভুলভাবে প্রচারিত হয়েছে। আমরা 2013 সাল থেকেই শহীদদের তালিকা প্রণয়নের কাজ করে যাচ্ছি। এই পর্যায়ে এসে আমার মনে হয় এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এর অন্যতম কারণ হলো, বহু শহীদের লাশ গুম করা হয়েছে, যাদের পরিবার জানেই না যে তাদের আপনজনের কি হয়েছে, কোথায় গিয়েছে। তিনি বলেন, এমনও অনেক আছেন যাদের লাশ গুম হয়নি, কিন্তু এই সময় নিরাপত্তার কারণে তাদের পরিবার পরিচয় গোপন করেছে। অনেক শহীদের পরিবার অসুখ বিসুখ, দুর্ঘটনা ইত্যাদি কারণ দেখিয়ে লাশ দাফন করেছে। আমরা যাদের পরিচয় নিশ্চিত করতে পেরেছি তাদের তথ্য দিয়ে শহীদ নামা নামে একটি গ্রন্থ প্রকাশ করেছে। আমাদের অনুসন্ধান এখনো চলমান। হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনে সহসভাপতি পদে অমর্ত্য রায়কে অংশ নেওয়ার অনুমতি দিতে হাইকোর্টের দেওয়া আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত রয়েছে। হাইকোর্ট আদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে আপিল বিভাগ চেম্বার বিচারিত মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বেলা 1টার দিকে হাইকোর্ট রুল দিয়ে অমর্ত্য রায়কে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিতে নির্দেশ দেন। অমর্ত্যের প্রার্থিতা বাতিল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের 6 সেপ্টেম্বর সিদ্ধান্ত স্থগিত করা হয়। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যার উপর বিকেল 5টার দিকে শুনানি হয়। আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অমর্ত্যের পক্ষে শুনানি করেন আইনজীবী মঞ্জুর আল মতিন, সঙ্গে ছিলেন আইনজীবী তাপস বন্ধু দাস। পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রথম আলোকে বলেন, অমর্ত্য রায়ের প্রার্থিতার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। জাকসু নির্বাচন 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল সম্প্রতি ঐক্য থেকে সহসভাপতি পদে প্রার্থী হন অমর্ত্য। অমর্ত্যের প্রার্থিতা বাতিল বিষয়ে 6 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 2017-18 শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী অমর্ত্য জাকসুর গঠনতন্ত্রে 4 ও 8 ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত। তাই ভোটার ও প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহার করা হলো। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ও সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে অমর্ত্য গতকাল সোমবার রিট করেন। রিটের উপর শুনানি নিয়ে আজ বেলা 1টার দিকে হাইকোর্ট রুলস সহ আদেশ দেন। ফলে অমর্ত্যের নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগ চেম্বার আদালতে আবেদন করে। শুনানি নিয়ে বিকেল 5টার দিকে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে অমর্ত্য নির্বাচনে অংশ নিতে পারছেন না। ঢাবির এক নেতাকে সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করল ছাত্রদল।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া ঢাবি ছাত্রদল নেতা ওমর ফারুক রাকিবকে প্রাথমিক সদস্য পদ সহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফজলুল হক মুসলিম হল সংসদ নির্বাচনে ভিপি পদে নির্বাচন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ওমর ফারুক রাকিবকে প্রাথমিক সদস্য পদ সহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। এতে আরো জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।